এক বাদশা ছিলেন। বাদশার নেশা ছিল শিকার। 2-3 দিন পর পর বাদশার সৈন্য সামন্ত নিয়ে হরিণ শিকারে বের হতেন। যেতেন গহীন বনে। ভয় বলতে বাদশার ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী। একদিন 3-4 জন সৈন্য সাথে নিয়ে শিকারে বের হলেন। কোথায় কোন বনে যাবেন তা আর ঠিক করতে পারছিলেন না। হঠাৎ বাদশার মাথায় এক বুদ্ধি চলে এলো। বুদ্ধি হলো, যেসব বনে একবার গিয়েছি সেসব বনে আজ আর যাব না। যাব এক অচেনা বনে, তা হোক নিকটে হোক দূরে। সাথের সৈন্যদের জিজ্ঞেস করল, দূরে কোনো অচেনা গহীন বন আছে কিনা। একজন সৈন্য বলল, আছে। বাদশা জিজ্ঞেস করলেন, সেই বনের নামটা কি? সৈন্য বলল, বনের নাম সোনাবন। বাদশা জিজ্ঞেস করলেন, তা কোথায়? সৈন্য বলল, অনেক দূরে হুজুর, আবার অনেক ভয়ানকও। বাদশা রেগে বললেন, ভয়ানক হোক আর দূর হোক, আমাকে সোনাবনে নিয়ে চলো। যেই কথা সেই কাজ। বাদশাকে নিয়ে গেলেন অচেনা অজানা সোনাবনের কাছে। সোনাবনের পরিবেশ দেখে বাদশা খুবই খুশি হলেন। খুবই সুন্দর, মনোরম, মায়াবী পরিবেশ। বনের কাছে যেতেই বনের প্রাকৃতিক শোভা যেন বাদশাকে ভেতরে ডাকছে। বাদশা খুশিতে বলতে লাগল, এই সুন্দর মায়াবী সোনাবনে মায়াবী হরিণ আছে। আমার শিকার জীবনে এই বনের হবে সেরা শিকার। কিন্তু সাথে যাওয়া সৈন্যরা কেউ যেতে সাহস পাচ্ছিল না। কারণ এই সোনাবন সবার কাছে অচেনা হলেও সোনাবনের ভেতরের কাহিনী অনেকের কাছেই ছিল শোনা এবং জানা। তাই বন দেখে সাথে যাওয়ার মতো সবাই ভয়ে থতমত। সবার এরকম অবস্থা দেখে বাদশা ভীষণ রাগ করলেন। সবাইকে বললেন, তোমরা পুরুষ নামের কলঙ্ক। এই বলেই বাদশা সবাইকে রেখে নিজেই সোনাবনের ভেতরে চলে গেলেন। সাথে যাওয়া সৈন্যরা সোনাবনের বাইরে বসে রইলেন বাদশার অপেক্ষায়। বাদশা সোনাবনের ভেতরে যাচ্ছে তো যাচ্ছেই। যতই ভেতরে যাচ্ছে সাহসী বাদশার ততই শরীর ছমছম করছে। আর এক সৈন্য তো আগেই বলেছিল বনটি খুবই ভয়ানক, কিন্তু বাদশা তা আর গুরুত্বের সাথে নেয়নি। বাদশা তার সাহসিকতার দাপটে এক পর্যায়ে বনের গহীনে চলে গেলেন। সাথে থাকা সৈন্যদল রয়ে গেলেন বাইরে। বাদশা এখন সোনাবনের গহীনে একা। সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিক এগুচ্ছে, তাকাচ্ছে। বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে। অতি নিকটেই কে যেন কাঁদছে, সেও আমার মেয়ের গলায়। বাদশা ভয় পাচ্ছিল তো পাচ্ছিল না, এগুচ্ছে তো এগুচ্ছে না। এমনই চলছিল বাদশার অবস্থা। এভাবে একটু একটু করে সময় যাচ্ছে, আর বাদশার কানে কান্নার আওয়াজ আরও বেশি আসছে। বাদশা এখন হরিণ খোঁজা বাদ দিয়ে কান্নার খোঁজে মন দিল। বাদশা জোরে বলতে লাগলো, কে তুমি কাঁদছ? তুমি কে? তুমি আমার মতো মানুষ নাকি জিন ভূত? যদি মানুষই হয়ে থাকো তাহলে আমার সামনে আসো, তোমার শত সমস্যা আমি সমাধান করে দেব। এসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর, আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না। আমি যে বস্ত্রহীন হুজুর, আমাকে এক টুকরো বস্ত্র দিন, আমি আপনার দেয়া বস্ত্র পরে আপনার সামনে আসি। বাদশার এবার একটু বাড়তি সাহস হলো। মনের ভেতর থেকে কিছুটা ভয় দূরীভূত হলো। এবার বাদশা বলল, তুমি কোথায়? আমি তো তোমাকে দেখছি না। না দেখার মাঝে আমি তোমাকে পরিধান করার বস্ত্র দেই কিভাবে? দূর থেকে আওয়াজ আসলো, হুজুর, আমি আপনার পেছনে বড় গাছটার আড়ালে আছি। দয়া করে বস্ত্রখণ্ড গাছের ওপাশে ফিকে দিন, আমি বস্ত্র পরিধান করে আপনার সামনে আসি। কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনে ফিকে দিল। কিছুক্ষণ পর গাছের পিছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো। বাদশা দাঁড়িয়ে আছে। বাদশার সামনে এখন উঠতি বয়সের রূপসী যুবতী মেয়ে। বাদশা তো অবাক হয়ে দেখছে। মেয়েটার রূপের বাহার দেখে বাদশার এখন মাথা খারাপ হবার পালা। কিন্তু মাথা খারাপ না করে নরম গলায় মেয়েটাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া। বাদশা জিজ্ঞেস করল, তুমি এখানে কি করে এলে? তোমার মুল্লুক কোথায়? তোমাকে কেউ কি অপহরণ করে এখানে ফেলে চলে গিয়েছে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। মেয়েটির কথা শুনে বাদশার মায়া হলো। বাদশার সাথে সীমিত খাবার ছিল, যাই ছিল মেয়েটাকে খেতে দিল। মেয়েটা খেলো। এবার বাদশা জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। বলো, তুমি কি যাবে? মেয়েটি বলল, জি হুজুর, আমি আপনার সাথে যাব, তবে এভাবে যেতে পারবো না। বাদশা জিজ্ঞেস করল, এভাবে মানে? তুমি যেভাবে যেতে চাও আমি তোমাকে সেভাবে নিয়ে যাব। বলো, তা কিভাবে? মেয়েটি বলল, হুজুর, আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করতে হবে। তাকে আপনি করবেন? বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তাই হবে। এই বলেই দুইজনে সোনাবনের গহীন থেকে বাইরে আসলো। এদিকে বাদশার সাথে যাওয়া সৈন্যরা চিন্তায় অস্থির। ওরা সৈন্যরা শুধু বনের দিকে তাকিয়ে আছে, কতক্ষণে বাদশা আসবে।
বাদশাকে দেখার জন্য সৈন্যরা করছে পায়তারা। এমন সময় বাদশাহ সৈন্যদের সামনে হাজির, সাথে রূপসী এক মেয়ে। সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি গেলেন হরিণ শিকার করতে, অথচ আপনার সাথে হরিণ নেই, সাথে নিয়ে আসলেন এক রূপসী মেয়ে। তো হুজুর, আপনার সাথে এই মেয়েটা কে? বাদশাহ বলল, এটা হবে তোমাদের নতুন রানীমা। এই বলেই সবাইকে সাথে নিয়ে বাদশাহ তার মুল্লুকের দিকে রওনা দিলেন। বাদশার মুল্লুকে গেলেন। বাদশার মহলে আগে বিয়ে করা এক রানী আছে। বড় রানী জিজ্ঞেস করল, জাহাপনা, জানতে পারি আপনার সাথে মেয়েটিকে? বাদশাহ বলল, এই মেয়েটি আজ এখনই আমার রানী হবে। তুমি হবে বড় রানী, আর এই মেয়েটি হবে আমার ছোট রানী। বড় রানী বাদশার কথা শুনে চুপ করে মহলের ভেতরে চলে গেল। এমনিতেই আগেকার রাজা বাদশাদের মহলে ৩-৪টে করে রানী থাকত। তাই আর বড় রানী বাদশার মুখের উপর কিছু না বলে চুপ করে চলে গেল। এরপর বাদশাহ উজিরকে ডেকে বললেন, কাজী ডাকো, যেই কথা সেই কাজ। কাজী আসলো, বিয়ে হলো, ছোট রানীর থাকার জন্য আলাদা এক কোঠা দেয়া হলো। বাদশাহ এখন বড় রানীর ঘরে না থেকে মনের আনন্দে ছোট রানীর কুয়াকে নিয়েই বেশি থাকে। বাদশাহ রূপসী কুয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবাই ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হেকিমের কথাও, যিনি হলেন হেকিমের বাদশাহ। এর আগে বাদশাহ যখন যা কিছু করত, প্রিয় বন্ধুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত, বন্ধু লোকমান হেকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশাহ রূপসী কুয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তে ভুলে গিয়েছে। কুয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হেকিমকে। তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হেকিম কিন্তু তার মুল্লুকের বর্তমান হালচাল সবাই নজরে রাখছে, স্মরণেও রাখছে। বাদশার মুল্লুকে কখন কি হচ্ছে সব বিষয়েই সজাগ দৃষ্টি রাখছে, আগে পরে খবরও রাখছে। বাদশাহ যে সোনা বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানে, কিভাবে করেছে তাও জানে। মেয়েটির জন্ম পরিচয়ও আগে থেকে লোকমান হেকিমের জানা আছে। কিন্তু বাদশাহ মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হেকিম নিজে থেকে কোনোদিন মুল্লুকে প্রবেশ করেনি। এদিকে বাদশার মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলছে। অঘটন হলো, প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণের গরু থাকে না, মহিষ থাকে না, ছাগল থাকে না। কুয়াকে মুল্লুকে আনার পর থেকে চারদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে। প্রতিদিন বাদশার কাছে গ্রামের মানুষজন এসে প্রতিকার চেয়ে কান্নাকাটি করছে। লোকজনের মুখে এমন কথা শুনে বাদশাহ ভাবতে শুরু করল। অবশেষে ভাবনার কুলকিনারা না পেয়ে স্মরণ করল বন্ধু লোকমান হেকিমকে। বাদশার দরবারে উজিরকে দিয়ে খবর পাঠানো হলো। বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হেকিম আর রাগ করে থাকতে পারলেন না। হেকিমের বাদশাহ ছুটে এলেন বন্ধু বাদশার মুল্লুকে। বাদশার সাথে দেখা করলেন। বাদশাহ বন্ধু লোকমান হেকিমকে বসতে দিলেন। লোকমান হেকিম বাদশার পাশে বসলেন। কদিন আগে সোনাবন হরিণ শিকারের ব্যাপারে বিস্তারিত খুলে বললেন। হরিণ শিকারে গিয়ে হরিণ না পেয়ে সাথে করে এক অসহায় মেয়েকে বন থেকে উদ্ধার করে মুল্লুকে এনেছেন তা জানালেন। বিয়ে করে ঘরে রেখেছেন তাও জানালেন। এরপর থেকে মুল্লুকে বর্তমান পর্যন্ত মুল্লুকের পরিস্থিতির বর্ণনা দিলেন। মুল্লুকের বর্তমান সংকটময় অবস্থার কথা জানিয়ে কিভাবে কি করা যায় বুদ্ধি চাইলেন। লোকমান হেকিম বাদশার মুখে সব বিবরণ শুনলেন, শুনে হাসলেন। বন্ধু লোকমান হেকিমের হাসি দেখে বাদশাহ হাসির রহস্য জানতে চাইলেন। লোকমান হেকিম বাদশার কথা শুনে চুপ করে থেকে বললেন, নতুন বিয়ে করা স্ত্রী কোথায়? আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না? নতুন স্ত্রীকে বলুন আমার জন্য এক গ্লাস পানি আনতে। বন্ধুর কথা শুনে নতুন স্ত্রীকে এক গ্লাস পানি নিয়ে আসতে অন্দরমহলে লোক পাঠালেন। লোক মারফত নতুন স্ত্রীর কাছে খবর যাওয়ার পর নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন। কুয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হেকিমকে দেখে রেগে গোস্বায় একাকার হয়ে গেলেন। নতুন রানী বললেন, আমি কোনো পরপুরুষের সামনে আসি না, কথা বলি না। আর যে লোক আপনার বন্ধু, অন্তত এই লোকের সাথে কিছুতে আমি কথা বলবো না। প্রিয় বন্ধুকে হঠাৎ ক্ষণিকের দেখায় এরকমভাবে বলল, আর কেনই বা বলল বাদশাহ এর কিছুই বুঝতে পারলেন না। এরপরও নতুন স্ত্রীকে বন্ধু লোকমান হেকিমের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে নতুন রানীর মুখ ঘুরিয়ে মহলের ভেতরে চলে যায়। নতুন রানীর এমন অবস্থা দেখে বাদশাহ অবাক হয়ে বন্ধু লোকমান হেকিমকে জিজ্ঞেস করছে, এর ঘটনা কি? বাদশার এমন প্রশ্নে বন্ধু লোকমান হেকিম শুধু হাসতে লাগল। বন্ধু লোকমান হেকিমের হাসি দেখে বাদশাহ রেগে মেগে বলল, হাসি বাদ দিয়ে বলুন ঘটনা কি? এবার লোকমান হেকিম বলল, বন্ধু ঘটনা তো অনেক কিছু, তা বলে কি আর শেষ করা যাবে? যাবে না বন্ধু, তবু অন্তত কিছু তো বলতেই হয়। তাহলে শোনো, মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছ। যে ভুল তুমি করেছ তার খেসারত তোমার মুল্লুকের সবাইকে দিতে হবে। এর কারণ হলো এ মেয়েটি বন্ধু মানুষ নয়, মেয়েটি একটা রাক্ষস। এ রাক্ষসী মেয়েটি তোমাকে ঘুমে রেখে রাতের অন্ধকারে তোমার মহল থেকে বের হয়ে গ্রামের জনসাধারণের গরু, ছাগল, মহিষ সহ যা পায় তাই খেয়ে ফেলে। বন্ধু লোকমান হেকিমের মুখে এসব শুনে
বাদশার এখন জীবন যায় যায় অবস্থা। এসব বিষয় আসর শুনে বাদশা ভয়ে কাঁপতে লাগলো। বাদশার অবস্থা বেগতিক দেখে বন্ধু লোকমান হেকিম এক পুড়িয়া ঔষধ খাইয়ে দিল। বাদশা সুস্থ স্বাভাবিক হয়ে বলল, এসব আমি বিশ্বাস করি না, আমাকে এর প্রমাণ দেখাতে হবে। লোকমান হেকিম বলল, অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু। বাদশা বললেন, আর হ্যাঁ, প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে, তা কি তুমি পারবে? বাদশা বললেন, অবশ্যই পারব, বলো আমাকে কি করতে হবে। লোকমান হেকিম বলল, প্রথমে তোমার মহল অভ্যন্তরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে। যেমন ঘরে থাকা কলসিতে পানি থাকতে পারবে না, গোপনে পানির কলসি খালি করে রাখতে হবে, তা যেন তোমার নতুন রানী না জানে। যদি তোমার মহলের ভেতরে পানির কল থেকে থাকে, তাও গোপনে উঠিয়ে ফেলতে হবে। মোট কথা, তোমার মহলে যেন কোথাও কোথাও পানি না থাকে।